রেজে রকমারি ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নিবেদিতা। আজকে আমি আমার রান্নাঘরে পাস্তা বানিয়েছি। তো পাস্তাটা একটু অন্যরকম করে করেছি, সেই জন্য আমি আজকে ব্লগ করতে চলেছি আপনাদের সামনে। আর একটা ঘটনাও হয়েছে, যেটা আমাদের শিলিগুড়িতে যারা বসবাস করে তারা সবাই জানে। আজকে 20 জুন মানডে। আজকে সন্ধ্যেবেলাটা কেমন কেটেছে সেটা আশা করি যারা শিলিগুড়িতে বসবাস করে তারা প্রত্যেকেই জানে, আশেপাশে যারা বসবাস করে তারাও জানেন যে কী ঘটনা ঘটেছে। প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ দিয়ে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় আমি এই সান্ধ্য খাবারের আয়োজন করছিলাম। যাই হোক, আর এই আয়োজনের সময় আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে, হঠাৎ করে সে বিশাল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহকারে লাইট চলে যায়, এবং আমি মোবাইলের লাইট দিয়ে আমি এই পাস্তাটা রান্না করেছি। হয়তোবা আপনাদের অনেক সময় লাইটের কম বেশি হবে, কারণ এই জন্যেই লাইট চলে গিয়েছিল। আমি মোবাইলের আলোতে এই রান্নাটা করার চেষ্টা করেছিলাম। যাই হোক, তখনই মাথায় আসলো, যদি আমি মোবাইলের আলোতেই রান্না করি তাহলে ব্লগটা কেন করবো না। তা ব্লগটাই করে ফেললাম। আর প্রথমে কোনো রকম উদ্দেশ্য ছিল না আমার ব্লগ করার, কিন্তু যখন দেখলাম যে এই লাইটটা চলে গেল, মোবাইলটা আমাকে ধরতেই হচ্ছে, মোবাইলের লাইট দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, তাহলে পরে কেন আমি এটার ব্লগটা করে দেবো না। সেই মানে মনের ইচ্ছা থেকেই আমি আজকের ব্লগটা করলাম। এবং এই প্রচণ্ড বৃষ্টিতে আমার বাথরুম পুরো ভরে গেছে, সামনেটা পুরো জলে ভরে গেছে, রাস্তা তো পুরো প্রায় হাঁটুর উপরে জল, কোমরের কাছাকাছি। সেই সবটাই আমি ব্লগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা নিজেরা যারা শিলিগুড়িতে আছেন তারা তো এটাকে অনুভব করতে পেরেছেনই, আর যারা শিলিগুড়ির বাইরে আছেন, যাদের এরকম বৃষ্টি হয়নি, তারাও আমার এই বৃষ্টি বা বন্যার ব্লগটা আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাবেন। এই জন্যেই আমার করা। আসুন দেখে নেওয়া যাক সেই বৃষ্টিতে কী পরিমাণ জল জমেছে এবং কী পরিমাণ রাস্তায় লোকজন যাতায়াতের কী প্রবলেম হচ্ছে, আমি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। রাস্তায় সবাই বেরিয়ে পড়েছে জলের এই বন্যার আনন্দ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছি সবাই হেঁটে যাচ্ছে। আগে আরও জল ছিল, এখন অনেকক্ষণ হয়ে গেল জলটা একটু কমে এসেছে। এখন দেখতে পাচ্ছি এই সমস্ত লোক বেরিয়ে পড়েছে, যারা যেখানে আটকে গেছিলেন তারা নিজে নিজে ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন জলটা পেরিয়ে। যাই হোক, অনেকেই বাইরে কাজে বেরিয়েছিলেন, যারা আবার তাদের নিজের কাজে বাড়ি ফিরে যাচ্ছেন। এই গেটের ভেতর দিয়ে যে জলটা ঢুকে এসেছে দেখতে পাচ্ছি এখানে কী পরিমাণ জলের স্রোত। সবাই নিজের নিজের ঘরে ফিরে যাচ্ছে, এবং সবাই তো এই সময়টা খুব ভাবতে পারেনি এরকম একটা বৃষ্টি হবে। যাই হোক, সেখানে সেই বৃষ্টিটা হওয়াতে সবাই যে যেখানে ছিলেন সেখানে আটকে পড়েছেন, এবং তারপরে তারা আবার বাড়িতে ফিরে যাচ্ছেন। আর আমরা বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি ভাগ্যিস আজকের দিনের জন্য। এই রাস্তার থেকে এই যে জলগুলো কীভাবে ঢুকছে আমি মনে হয় দেখাতে পারছি। এই জলের আমার প্রায় 2টো সিঁড়ি ভিজে উপরে জল উঠে গেছে, 2টো সিঁড়ির উপরে একদম বারান্দা লাগোয়া আমার জল, বারান্দা লাগোয়া পুরো জল। যাই হোক, এখনও হয়ে যাচ্ছে, তবে সেই বজ্র বিদ্যুৎ সহকারে যে বৃষ্টিটা সেটা কমে গেছে। এখন ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এই যে বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো আরও বৃষ্টি হবে। এরই মাঝে আমরা পাস্তা রান্না করেছি। যাই হোক, সেটাকে এখন আমি দেখাতে যাব কেমন হয়েছিল। তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, সেই সময় আমি পাস্তাটা রান্না করি। এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে জলের মধ্যে। এই যে জলের মধ্যে গাড়ি স্রোতে বসে যাচ্ছে।
1 প্রায় অর্ধেক ডুবে গেছে জল, দেখতে পাচ্ছি। পুরো নদী মনে হচ্ছে, এখানে নদীর স্রোত মনে হচ্ছে। আমাদের যিনি ভয়ে ছুটি মেরে আছে, ও ভীষণ জলকে ভয় পায়, আর এই জলের স্রোত দেখে ও একটু আতঙ্কে আছে। যাই হোক, ওর ইচ্ছা ঘরে যাবে, ঘরে গিয়ে ও ঘরে ঢুকবে। আমি যেহেতু পটি করেনি সেহেতু বাইরে রেখে দিই, যদি পটি করে দেয়। দেখুন পরিমাণ জলের, এখন অনেকটা নেমেছে জল, বৃষ্টিটা যেহেতু একটু কম আছে, জলটা অনেকটা নেমেছে। রিমঝিম গিরে সাওয়ান, এই গানটা মনে পড়ে যাচ্ছে এই বৃষ্টির মাঝে। যাই হোক, এই বৃষ্টির এই সুন্দর আনন্দ উপভোগ করছি। আপনারা যারা শিলিগুড়িতে আছেন তারাও নিশ্চয়ই অনুভব করছেন, আনন্দ উপভোগ করছেন। এই যে জলে নেমে ছাতা নিয়ে একটু যাব, সেটার উপায় নেই, কারণ আমার বাড়ির থেকে নামতে হাঁটু জল আছে। এই জলের মধ্যে ভেসে আমার এই বৃষ্টির আনন্দ নিতে গেলে অসুস্থ হয়ে যাব, তাই জন্য আমি বেরোলাম না। তবে আপনারা যারা যারা বেরিয়েছেন, আমি অনেকেই দেখছি যারা ছাতা নিয়ে হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তেও একজনকে আমি দেখতে পাচ্ছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখানোর চেষ্টা করছি, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই এই বৃষ্টির আনন্দ উপভোগ করছেন। বর্ষায় তো এটাই মজা, যে এই বৃষ্টিকে উপভোগ করা এবং আনন্দ নেওয়া। আপনারাও আনন্দ নিন যারা শিলিগুড়িতে আছেন, আর শিলিগুড়ির বাইরে যারা আছেন তাদেরকে আমি একটু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চেয়েছি, তারা এটা দেখে আনন্দ উপভোগ করুন। আর এবার আমরা দেখে নেব পাস্তাটা কেমন হয়েছে, রান্নাটা। এই প্রচণ্ড বৃষ্টি বজ্র বিদ্যুতের মধ্যে এই গানটা মনে এসে যায়। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे इस मौसम में लगे कैसे अगन। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन। এবার আমরা দেখে নিই আমাদের পাস্তাটা কেমন হয়েছে। আসলে এই বৃষ্টির মধ্যে আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু খিচুড়ি তো আজকে নেই। মাছ চচ্চড়ি রান্না করেছি, সেটা খিচুড়ি আর খাওয়া হবে না। তবে সন্ধ্যের পাস্তাটা খুব ভালো অনুভব, খেয়ে বেশ ভালো লাগবে, কারণ এই বৃষ্টির মধ্যে গরম গরম পাস্তা বেশ টেস্টি লাগবে। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 3 কাপ পরিমাণ জল দিয়েছি এবং তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ হতে থাকতে থাকতেই আমি এর মধ্যে 4-5টা রসুন, আমি 5-6টা রসুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই 3টে জিনিসকে সেদ্ধ করে নেব, খুব ভালো করে বয়েল করে নেব। 50 থেকে 60% অবধি টমেটো যখন সেদ্ধ হয়ে যাবে দেখে নিতে হবে, একটু উল্টে পাল্টে দেবেন যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পর আমি এটাকে 50% সেদ্ধ হওয়ার পর আমি পাস্তাটাকে 1 বাটি পাস্তা রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। 3 বাটি কাপ জল দিয়েছি, তার মধ্যে 1 বাটি পাস্তা দিলাম, দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নেব। পাস্তা মনে রাখবেন, খুব ভালো বয়েল না হলে পাস্তাটা কিন্তু পেটের সমস্যা করতে পারে। ময়দার জিনিস খুব কম খাওয়াই ভালো, আমিও খুব একটা করি না, হয়তো মাসে 2-3বার আমি এটাকে করি, তার থেকে বেশি করি না। সপ্তাহে 1 দিন বা কোনো সপ্তাহে করি না, আমি খুব একটা পাস্তা লাইক করি না। তবে মুখের স্বাদের জন্য মাঝে সাঝে খেলে কোনো সমস্যা হয় না, সেই জন্য আমি বলছি সেদ্ধটা খুব ভালো করে করবেন, এবং সেদ্ধটা যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। তা আমি এই পাস্তাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে এই খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করবেন, করে ওলট পালট করে যে সব দিকে যেন খুব ভালো করে সেদ্ধটা হয়ে যায় সেটা দেখবেন। এই দেখুন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, 5-7 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। লো মিডিয়াম আঁচে রাখবো। এই দেখুন এই যে সেদ্ধটা পাস্তা কিন্তু হয়ে গেছে সেদ্ধ।
এরকম চামচ বা চাকু দিয়ে যদি খুব আস্তে করে দিলেই এটা দুটুকরো হয়ে যায়, তাহলে বুঝবেন এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফুটো ফুটো করা বাসন আছে, তার মধ্যে ঢেলে দিলাম, এতে জলটা পুরো ঝরে যায়। আর এরপর আমি এর থেকে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা ধীরে ধীরে বেছে তুলে নেব আলাদা করে। কোনো চামচ বা হাতার সাহায্যে তুলবেন, কারণ এটা প্রচণ্ড গরম থাকে ওই সময়। এবার আমি এটাকে চামচের সাহায্যে টমেটোটা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে থেকে বের করে নিলাম। আসলে সেদ্ধটা আমি এই কারণেই দিই সেদ্ধ করে, যাতে জিনিসটার টেস্টটা একটু অন্যরকম হয়। আমি পাস্তা যখনই করি তখন এই জিনিসটাকে, এই মশলাগুলোকে আমি সেদ্ধ করে দেওয়ারই চেষ্টা করি। এই যে আমি আলাদা করে দিয়েছি। এবার আমি টমেটোর যে উপরের যে ছোকলা থাকে, বা আপনারা যদি সেটাকে চাল চামড়া যেটা থাকে, সেটাকে আমি আস্তে আস্তে করে তুলে আলাদা করে ফেলছি। বাকলটা আলাদা করে ফেলার পরে আমি চামচ দিয়ে এটাকে একটু টুকরো করে দেবো। কারণ কি, যদি গোটা টমেটোটাই আমি মিক্সিতে দিই তাহলে ব্লেড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো জিনিসই মিক্সিতে দেওয়ার আগে একটু যদি কুচি করে আপনি দেন, আদা দিলেন, কাঁচা লঙ্কা দিলেন বা রসুন দিলেন, সবই একটুখানি, রসুনটা না দিলেও চলে, অন্যান্য কিছুগুলো একটু টুকরো টুকরো দিলে কী হয়, এতে মিক্সির কোনো সমস্যা হয় না। এবার আমি চলে আসলাম, একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ফেটিয়ে নিলাম। একটা ডিমের রুটি বানাবো বলে। ডিমের রুটি এই কারণে বানাবো, ওই ডিমের রুটিটাকে আমি লাস্টে পাস্তার মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দেবো। সেই জন্য আমি কড়াইয়ে বসিয়ে গরম করে আমি ওর মধ্যে ডিমের রুটিটা বানানোর জন্য দিয়ে দিলাম। ধীরে ধীরে ডিমের রুটি বানানোর জন্য একটু টাইম নিয়ে ধীরে ধীরে কম আঁচে করতে হয়, কারণ বেশি আঁচ দিলে পুড়ে ওঠে, হয় না। এখন আমি খুন্তিটা দিয়ে চারিদিকটা দেখে নেবো সেদ্ধটা হয়েছে নাকি। প্রথমে অল্প অল্প করে দেখবো, পুরোটা উল্টানোর চেষ্টা একবারে করবো না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আমি ধীরে ধীরে করে দেখছি যে এটা হয়েছে নাকি, খুন্তি দিয়ে আস্তে আস্তে করে দেখে নিচ্ছি এটা হলো কি না। তারপর আমি যখন পুরোটা হয়ে যাবে, ধীরে ধীরে প্রথমে অল্প অল্প করে দেখে লাস্টে যখন পুরোটা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেবো। এই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু উল্টাবো না, যেমন এক সাইডটা ভাজা হচ্ছে ঠিক এক সাইডটা ভাজা হবে, ওইভাবে আমি এই যে নামিয়ে নিলাম। পুরো উল্টে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন না হচ্ছে আমি মিডিয়াম আছে রেখে ধীরে ধীরে এটাকে নাড়তে থাকবো। এটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি কিছু গাজর কুচি করে রেখেছি, সেই গাজর কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হচ্ছে। দুটোই, গাজর ও পেঁয়াজটা দুটোই যতক্ষণ না আর একটু বেশ আঁটো ভাবটা আসবে, বেশ একদম লাল লাল ভাবটা চলে আসবে, সেই সময় অবধি আমি এগুলোকে ভাজতে থাকবো। আমাদের কিছুটা লবণ আমি দিয়ে দিলাম, 1/3 চামচ লবণ দিলাম। আমি যেহেতু 1 বাটি পাস্তা নিয়েছি তার জন্য 1/3, আপনারা যদি 2 বাটি নেন তাহলে 1/2 চামচ লবণ আপনারা দেবেন। এই যে আমি পুরো এটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর করে বেশ সেদ্ধও হয়ে গেছে, গাজর পেঁয়াজ সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পিউরিটা করেছিলাম লঙ্কা, টমেটো আর রসুনের, সেই পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকলাম। আর একটু হালকা জলও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকলাম যতক্ষণ না এটা বেশ কষা কষা মতন হচ্ছে আর তেল ছাড়তে আরম্ভ করেছে, ততক্ষণ আমি এটাকে নেড়ে গেছি। এই পিউরিটা দেওয়ার পর কিন্তু আপনারা নাড়াটা বন্ধ করবেন না, তাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। সেই জন্য আমি এটাকে কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নেড়ে গেছি। আর একটু সামান্য পরিমাণ লবণ দিলাম, যাতে এই পিউরিটা টেস্টটা ঠিক থাকে, টক মিষ্টি। এবার আমি এর মধ্যে একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনার না থাকলে আপনার না দিলেও পারে। যাই হোক, এবার এটাকে সব মশলা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে থাকলাম যতক্ষণ না এর মধ্যে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন এর মধ্যে এখন কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে এবং মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে কড়াই। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, 3 চামচ তেল দিয়েছি ছোটো চামচে, ওটা দিয়ে আমি সম্পূর্ণ পাস্তাটা করছি। পাস্তাতে যত কম তেল দিবেন ততটাই রুচিকর খাবে, মানে নর্মালি পাস্তা হচ্ছে ময়দার, এর মধ্যে যদি আরও বেশি অয়েল পড়ে তাহলে এটা খুব রিচ হয়ে যায়। এবার আমি এর মধ্যে যে পাস্তাটা রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে সমস্ত মশলা দিয়ে এটাকে নাড়তে থাকবো। আর এখনও আমি সামান্য অল্প লবণ দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। মশলার মধ্যে যে লবণটা দিয়েছেন সেটা মশলার সাথে অ্যাড হয়েছে। এবার পাস্তার উপরে একটুখানি আমি অল্প লবণ দিলাম যাতে টেস্টটা ঠিকঠাক থাকে। যাই হোক, সব যতবারই আপনি লবণ দেবেন লবণের পরিমাণটা যেন ঠিক থাকে, টোটালে গিয়ে মানে যখন শেষ হবে তখন যেন লবণটা বেশি না হয়ে যায়। যাই হোক, এখন আমি এটাকে নাড়তে শুরু করলাম। আমি যদি একসাথে মশলাতে সম্পূর্ণ লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু মশলাটা বেশি লবণাক্ত হয়ে যাবে এবং পাস্তাতে লবণটা ঢুকবে কম। সেই জন্য আমি অল্প অল্প করে লবণে মশলাতে যতটুকু পরিমাণ লাগছে আমি সেটা দিচ্ছি, আবার পাস্তাতে যতটুকু পরিমাণ সেভাবেই দিচ্ছি। এবার আমি যে ডিমের রুটি করেছিলাম সেটা আমি চাকু দিয়ে টুকরো কেটে নিলাম। সেই ডিমের রুটির যে টুকরোগুলো সেগুলোও আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সব মশলা মিশিয়ে আমি নাড়তে থাকলাম। এবার কিছুটা সস আমি এর মধ্যে অ্যাড করলাম আর অল্প একটু ধনেপাতা অ্যাড করলাম, দিয়ে এবার আমার রান্নার শেষ পর্যায়ে আমার পাস্তা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেওয়ার পালা। আমি ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতা, টমেটো সস এই সমস্ত কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমি যেভাবে মশলাটা তৈরি করলাম আপনারাও সেভাবে তৈরি করে রান্না করবেন, দেখবেন একটা আলাদা ফ্লেভার, স্বাদ যাই বলুন না কেন খুব সুন্দর খেতে হবে। একদিন ট্রাই করবেন আপনাদের রান্নাঘরে, আর ট্রাই করে যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা রাখবো আপনাদের সবারই রান্নাটা খুব ভালো লাগবে, খুব টেস্টি আর খুব হেলদি, টেস্টি দুটোই। সন্ধ্যাবেলায় বাচ্চাদের যদি এটা করে দেন তাহলে ওরা ভীষণ ভীষণ ভালো খাবে। আর লঙ্কাটা যেহেতু আমি বয়েল করে নিয়েছি সেহেতু লঙ্কার ঝালটাও খুব একটা থাকে না, বাচ্চারা সবাই খেতে পারবে, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। আর অয়েলের পরিমাণটা আমি কম দিয়েছি বলে অসুস্থ লোকও এটা খেলে খুব একটা সমস্যা করবে না, তবে বেশি না, সপ্তাহে একদিন খাবেন, কারণ ময়দার জিনিস খুব একটা স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। এই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নিই এটা কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে, আপনারাও রান্না করে খেয়ে দেখুন বাড়িতে। বর্ষার মধ্যে একটা গরম গরম পাস্তা সন্ধ্যাবেলা যদি টিফিন হয়ে যায় তাহলে পুরো জমে যায়। এবার আমরা দেখে নিই আমার বাথরুমের কী হাল। এই দেখুন কতটা জল জমে গেছে বাথরুমে, এতটা জল আমার বাথরুমে ঢুকে গেছে। আমার মনে হয় আর 2 ঘন্টা বৃষ্টি হলে আমার রান্নাঘরটাও যেন হয়তো বা ভেসে যেত। যাই হোক, কপাল ভালো বৃষ্টিটা কমে গেছে, আর জল এখনও নামেনি, জল আমি নামতেও পারছি না, এই সমস্ত ওলট পালট হয়ে গেছে, বালতি টালতি সব পড়ে আছে, আমি এখনও নামতে পারিনি বাথরুমে।